জেলে যাব কিন্তু পালাবো না, এই দেশ থেকে পালাবো না, এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বরফে কাকাদের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা, এরপর ভারতে পালিয়ে যান। সারাদিন খাওয়ার মতো আবল তাবল মিথ্যার ফুলঝুরি ছোটানো কাদের ও বর্তমান সেখানে সংকটাপন্ন অসুস্থ ওবায়দুল কাদেরের জীবন। সাধারণ মানুষের অসুস্থতায় দেশবাসীর দোয়া করেন, যা আমরা ওসমান হাদি কিংবা খালেদা জিয়ার বেলায় দেখেছি, কিন্তু কাদেরের অসুস্থতার খবরে আনন্দে আর উচ্ছ্বাসে ভাসে দেশবাসী। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের মৃত্যুর খবর শোনার জন্য। কেউ কেউ অগ্রিম মিষ্টির বায়না দিয়েছেন। এটাকে মনে হয় বলে পাপের শাস্তি, যা দুনিয়াতে পাচ্ছে। কাদের মানে সব মিলিয়ে কার্যত নিষিদ্ধ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছিল। গত শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই সংকটাপন্ন অবস্থায় নিরাপত্তার কথা চিন্তা করে পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার ভাড়া বাড়িতে ফিরে নেওয়া হয়েছে। বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। সবশেষ খবর হচ্ছে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কলকাতার গোপন স্থানে ফিরে গেছেন কাকাদের। বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছে গোপন বাড়িতে চলছিল তার চিকিৎসা, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয়। তবে ৪ দিনের মাথায় কিছুটা সুস্থ হওয়ায় সোমবার দুপুরে গোপন বাসায় ফিরে যান তিনি। সূত্র জানিয়েছে, বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আসা ওবায়দুল কাদের বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিউ টাউনের বাড়িতে তাকে অক্সিজেনও দেওয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে কাকাদেরকে জালিম শাসক ফেরাউনের মতো দেখা যাচ্ছে। ভঙ্গুর চেহারার কাদেরকে দেখে বোঝার উপায় নেই একসময় কতটা দণ্ডপ্রতাপশালী ছিলেন তিনি, আর এখন তিনি আল্লাহর গজবে নিঃশ্বাস যায়। আমরা দেখেছি ওবায়দুল একসময় ক্ষমতা, অর্থ, প্রভাব আর দম্ভের চড়া ছিল। মানুষকে তুচ্ছ করত, দুর্বলের উপর জুলুম চালাত, অন্যের অধিকার কেড়ে নিত, মিথ্যে দিয়ে সত্যকে ঢেকে রাখত। সে ভাবত কেউ দেখছে না, কেউ বিচার করবে না। কিন্তু সময়ের এক পর্যায়ে যখন তার অবস্থা খুবই করুণ হয়ে যায়, স্বাস্থ্য ভেঙে পড়ে, সম্মান ধূলিসাৎ হয়, প্রিয় মানুষরা মুখ ফিরিয়ে নেয়, একাকিত্ব তাকে গ্রাস করে, তখন মানুষ বলে সে তার পাপের শাস্তি দুনিয়াতে পাচ্ছে। ইসলামী শিক্ষা ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বলা হয়, কিছু পাপ আছে যেগুলো শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের আগেই দুনিয়ায় দেখিয়ে দেন, যেন অন্যরা সেখানে যেমন অন্যায়, জুলুম ও অত্যাচার করবে। ওবায়দুল কাদের ছিলেন তেমনই একজন শাসক যার জুলুম থেকে রেহাই পায়নি লাখ লাখ মানুষ। জুলুম আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজগুলোর একটি। জালিম যত শক্তিশালীই হোক, তার পতন অবশ্যম্ভাবী। মানুষের হক নষ্ট করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, দুর্বলদের কান্নাকে উপেক্ষা করা, এসবের পরিণতি দুনিয়াতে ধরা দেয়। আরেকটি বড় পাপ হল অহংকার। অহংকারে ওবায়দুল কাদের নিজেকে সব কিছুর ঊর্ধ্বে মনে করত, কিন্তু আল্লাহ তাকে এমনভাবে ভেঙে দিলেন যে সে নিজের ছায়াকেও ভয় পায়। মিথ্যা বলা ও প্রতারণা এমন পাপ যার শাস্তি দুনিয়ায় আসে। ওবায়দুল কাদেরও ক্ষমতায় থাকা অবস্থায় মিডিয়ার সামনে মিথ্যা কথার ঝাঁপি খুলে বসছেন। এখন তার সব মিথ্যা প্রকাশিত হয়েছে। নির্যাতিত মানুষের চোখের জল অনেক সময় সরাসরি আরশে গিয়ে পড়ছে। তখন দেরিতে হলেও বিচার আসে। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অনেক নেতাদের এইসব ঘটনা আমাদের শেখায়, পাপ করে পার পাওয়া যায় না। দুনিয়ায় কখনো কখনো শাস্তির জায়গা হয়ে ওঠে, যেন মানুষ ফিরে আসে, অনুতপ্ত হয় এবং বুঝতে পারে অন্যায় করে পাওয়া ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু তার পরিণতি ওবায়দুল কাদের আর ফেরাউনদের ভয়াবহ। আসুন সড়কপথে আমি মন্ত্রী ওবায়দুল কাদের অপকর্ম সম্পর্কে একটু চোখ বুলিয়ে নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে সড়ক মহাসড়কের ব্যাপক উন্নয়ন দাবি করা হলেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর গবেষণা অনুযায়ী এই খাতে ২৯,২৩০ থেকে ৫০,৮৩৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে, যার নেতৃত্বে ছিল কাকাদের।
আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ১২ বছরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে নিয়মিত বর্চন দিলেও তার সময় ঠিকাদারি কাজ ও বিল পেতে ঘোষ কমিশন বাণিজ্য হয়েছে। যে ঠিকাদার ও কর্মকর্তাদের আঁতাতে প্রকল্প ব্যয়ের ১০-২০% গেছে। লাইসেন্স ছাড়া কার্যাদেশ কেনাবেচা, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজিতে আরও ২-৬% টাকার অনিয়ম হয়েছে। প্রকল্প ব্যয়ের ৩০-৪০% দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে এসেছে। প্রতিবেদনে ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়ন প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করা হয়েছে। ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থবছরে সম্পন্ন ২৫টি প্রকল্প পর্যবেক্ষণ করা হয়েছে। গত ১৫ অর্থবছরে সহজে বরাদ্দ ছিল ১,৬৯,৪৪৯ কোটি টাকা। এর মধ্যে ১,২৭,৮৮৭ কোটি টাকা ব্যয় হয়েছে। নির্মাণ কাজে ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান মোট ব্যয়ের ৭২% কাজ পেয়েছে। সহজে প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাদিউজ্জামান সমকালকে বলেছেন, সড়কের ঠিকাদারি পেতে ঘোষ ইপি হলেও দরপত্রে দুর্নীতি কমিশন হাতানোর উদ্দেশ্যে প্রকল্পের বিষয় কারও অজানা নয়। আবার দরপত্রে মেট্রিক পদ্ধতির কারণে কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের অধিকাংশ কাজ পায়। এতে কার্যাদেশ কেনাবেচা হয়, এরপর ঠিকাদারকে ১৫-২০% মুনাফা করতে হয়। সেই কারণে নির্মাণ কাজ নিম্নমানের এবং প্রকল্প ব্যয় অন্যান্য দেশের তুলনায় অস্বাভাবিক বেড়ে যায়। গবেষণায় বিশ্বব্যাংকের বরাতে বলা হয়েছে, সড়ক নির্মাণ অন্যতম দুর্নীতিগ্রস্ত শিল্প। বাংলাদেশে ৪ লেনের মহাসড়ক নির্মাণ ব্যয় ২১ থেকে ১০০ কোটি টাকা, যা প্রতিবেশী ভারতের ৯ গুণ এবং ইউরোপের দ্বিগুণ। প্রকল্প প্রণয়নের সময় উদ্দেশ্যমূলক ব্যয় ২৫ থেকে ৩০% বেশি ধরা হয়। ৭টি নতুন সড়ক, 5টি সড়ক উন্নয়ন, 3টি নতুন সেতু নির্মাণ, 3টি সেতু উন্নয়ন, 1টি ওভারপাস এবং 6টি সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্প পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষক জুলকারনাইন বলেন, একটি প্রকল্পে ৭৪ লাখ টাকা বরাদ্দ ছিল বৃক্ষরোপণে, কিন্তু সরেজমিন একটি গাছও পাওয়া যায়নি। সরকারি ক্রয় আইন ২০০৬ এবং সরকারি বিধিমালা ২০০৮ অনুযায়ী দরপত্রের মাধ্যমে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়। জালিয়াতির কারণে ৪০টি প্রতিষ্ঠানকে গত জুলাই পর্যন্ত কালো তালিকাভুক্ত করে সহজ। গবেষণায় বলা হয়, কয়েকজন ঠিকাদার কালো তালিকাভুক্ত হলেও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত নেই। কোথাও ঠিকাদারের রাজনৈতিক প্রভাব, উচ্চ পর্যায়ের যোগসাজিশের কারণে সহজ কর্মকর্তারা ঠিকাদারদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। ঠিকাদার চুক্তি অনুযায়ী কাজ না করলেও সহজ কর্মকর্তাদের পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তাই কর্মকর্তা ঠিকাদারের কাজে ত্রুটি ধরায় তাকে মাঠ পর্যায় থেকে অফিস পর্যায়ে বদলি করা হয়। শীর্ষ 10 ঠিকাদারি প্রতিষ্ঠান আওয়ামী লীগ আমলে ৬,৫০৯টি কার্যাদেশ পেয়েছে, যার আর্থিক মূল্য ১৭,৪৫০ কোটি টাকা। অন্যান্য প্রতিষ্ঠানের অংশীদারিত্বে ৪০,২৩২টি কার্যাদেশ পেয়েছে, যার আর্থিক মূল্য ৮৩,১৭৮ কোটি টাকা। অভিযোগ রয়েছে, ওবায়দুল কাদের, তার স্ত্রী, ভাই ও আত্মীয়রা সম্পৃক্ত ছিলেন প্রতিষ্ঠানগুলোর কার্যাদেশ পাওয়ায়। আওয়ামী লীগের প্রভাবশালীরাও ছিলেন। কিছু ঠিকাদার পেছনে বিজেপি প্রক্রিয়ায় ঠিকাদার প্রাক্কলিত দলের চেয়ে সর্বোচ্চ 10 এবং সর্বনিম্ন 10% কর দিতে পারেন, সহজ সূত্র জানিয়েছে। কর্মকর্তা ঘুষের বিনিময়ে প্রাক্কলিত ব্যয় জানিয়ে দেওয়া হয়। দরপত্র জমা দেওয়া ঠিকাদারদের মধ্যে সর্বনিম্ন দর প্রায় ক্ষেত্রেই সমান হয়। এক্ষেত্রে কার্যাদেশ দেওয়া হয় পাস্ট পারফরম্যান্স মেট্রিক্স পদ্ধতিতে, ৩০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতিতে। ১৪০ নম্বর আগের 5 বছরে সম্পাদিত কাজের সংখ্যার জন্য, 100 নম্বর 5 বছরে সম্পাদিত কাজের আর্থিক মূল্যের জন্য, ঠিকাদারদের চলমান কাজের আর্থিক মূল্যের জন্য 60 নম্বর রয়েছে। সুপ্রিয় দর্শক, ওবায়দুল কাদের এই অবস্থা কি আল্লাহর পক্ষ থেকে গজব? কমেন্ট ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।